হরর নাইটস, রাত 12:05। আপনারা শুনছেন মানুষের পাঠানো ঘটনা। নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি মূলত বাংলাদেশের একটি ঘটনা। যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছে তিনি তার নাম আমাকে উল্লেখ করতে বারণ করেছে, কিন্তু সেই ব্যক্তি যার কাছ থেকে ঘটনাটি শুনেছিল তার নাম সে আমাকে উল্লেখ করেই পাঠিয়েছে। আর তিনি তার বন্ধুর কাছ থেকেই এই মারাত্মক ভয়ের ঘটনাটি শুনেছিল, যে একজন পেশায় গাড়ি চালক ছিল। তিনি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতো। যাই হোক, কথা বেশি বাড়াবো না, সবাই প্রস্তুত হয়ে যাও আজকের ভয় পাওয়ার জন্যে। শুরু হচ্ছে মরা লাশের অ্যাম্বুলেন্স। আমার নাম আরিফ, আমি একজন অ্যাম্বুলেন্স চালক। এই পেশায় আছি প্রায় 7 বছর। দিন হোক বা রাত হোক, ছুটে চলে যেতে হয় সেই সব বেঁচে থাকা মানুষ বা মৃতদেহকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। মাঝে মাঝে আবার সবার জন্যই গাড়ি চালাতে হয় রাত্রিবেলায়। এই কারণেই আমার ঠিকঠাক ঘুম হতো না। এই কাজের মধ্যে অনেক কিছুই জীবনে আমি দেখেছি। কিছু কিছু সময় আমার খুবই মন খারাপ লাগতো। সেই সব মৃত মানুষদের দেখে মনে হতো কাজটা এবার আমি ছেড়ে দেব, কিন্তু কোনো উপায় খুঁজে পেতাম না। বর্তমান সমাজে কাজের খুবই অভাব। সেই কথা ভেবে এই গাড়ির ড্রাইভারের কাজটা তাই ছাড়তে পারতাম না। যাই হোক, সালটা 2022। সেই দিন রাতে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। আমি তখন ভাবতে লাগলাম কখন যে আবার আমার কাছে ফোন আসে। তখন ওপর মহল থেকে ফোনে বলবে, কিরে কোথায় আছিস, একটা মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে তো। আমি এই কথাটা ভেবে মনে মনে ভাবতে লাগলাম ওই ফোন আসতে তো অনেক দেরি। তাই পাশের দোকান থেকে ততক্ষণে 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। কিছুক্ষণ পরে আবার দেখলাম বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। রাত তখন প্রায় 2টো বাজে। আমার মনের ভাবনার কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে ফোন এলো, একটা মৃতদেহ নিয়ে যেতে হবে। ফরেনসিক বিভাগ থেকে শুনতে পেলাম মৃত যুবকের বয়স নাকি মাত্র 26 বছর। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। জানা যায় সে নাকি আত্মহত্যা করে মরেছিল। এই কথা শুনে আমি তাড়াহুড়ো করে চায়ের দোকানের টেবিল থেকে উঠে দাঁড়ালাম। সেই সময় দেখতে পেলাম বৃষ্টির গতিবেগ কিছুটা কমে গেছে। আমি তখন তাড়াহুড়ো করে রাত 2টোর সময় ওই মৃত যুবকের লাশটি আমার গাড়ির মধ্যে তুলে নিলাম। তার সঙ্গে ছিল ওই মৃত লাশের বড় ভাই। সে আবার চুপচাপ স্বভাবের। দেখলাম তার বড় ভাই গাড়ির মধ্যে উঠে বসলো। সে তখন তার মৃত ভাইয়ের লাশটার দিকে একভাবে তাকিয়ে আছে। চোখে কিছুটা জল তার চলে এলো। অনেক কষ্ট পাচ্ছে তার বড় ভাই। আমারও তাদের দুজনকে দেখে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তাদের জন্য কী বা করতে পারি। তাই ফালতু চিন্তা না করে আমিও গাড়ির মধ্যে উঠে বসলাম। রওনা দিলাম সেই ছেলে দুটির বাড়ি যেখানে ছিল। তখন আবার গাড়িতে ওঠা মাত্রই দেখতে পেলাম বাইরে বৃষ্টির গতিবেগ আরও বেড়ে গেছে। এরপর আমি কোনো কথা না ভেবে ওই ছেলে দুটির গ্রামের বাড়ি যেখানে ছিল সেই গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তাঘাট তখন ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ যেন গাড়ি চালাতে চালাতে মনে হলো গাড়ির ভেতরের পেছন থেকে
একটা কাশির আওয়াজ শুনতে পেলাম। আমি এই আওয়াজ শুনে চমকে উঠলাম। দেখলাম পেছনের সিটে কেউ নেই। আমি তখন নিজেকে প্রশ্ন করলাম, মানে এটা কিভাবে সম্ভব? ওই ভাইটা কোথায় গেল? আমি তখন নিজেকে প্রশ্ন করার পর চোখ দুটি একবার খুললাম, আবার তাকালাম। দেখলাম তিনি আগের জায়গায় বসে আছেন, আর ওই মৃত লাশটি সেই একই জায়গায় কাফনে মোড়া আছে। আমি তারপর কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলাম। কিন্তু হঠাৎ আবার দেখলাম গাড়ি চালাতে চালাতে গাড়ির ভেতরটা ঠান্ডা হয়ে গেল। অস্বাভাবিক লাগছে এবার। আমি তখন নিজেকে আবার বললাম, গাড়ির মধ্যে এসি তো বন্ধ আছে, তাও কেন এত ঠান্ডা? আমি তখন একটু ভয় পেলাম এবং গাড়ির কাঁচটা নামিয়ে গাড়ির কাচের ওই মিররের দিকে তাকালাম। তাকানোর পর দেখতে পেলাম মৃত ছেলেটার মুখে একটা হালকা হাসি। মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে সে হাসছে। আমি নিজের চোখটা মুছে আবার সেই মৃত লাশটার দিকে তাকালাম। দেখলাম না, এটা আমার মনের ভুল। ওই লাশটা আগের মতনই সেই জায়গাতেই আছে। নিজেকে আমি বোঝালাম। তখন আমি বললাম, বাইরে হয়তো খুব জোর বৃষ্টি পড়ছে, আর আমার খুব চোখ দুটো জড়িয়েও এসেছে, তাই হয়তো আমার হ্যালোসিনেশন হচ্ছে। এসব আমার মনের ভুল। যাই হোক, এরপর আমি আমার মনের ভুলভাল চিন্তা দূর করে পৌঁছে গেলাম তাদের সেই গ্রামের কাছাকাছি। ওই ছেলে দুটির বাড়ি যেখানে ছিল, হাসপাতাল থেকে আমাদেরকে বলে দিয়েছিল যে গ্রামের সবাই ওই মৃত ছেলেটিকে শেষবারের জন্য দেখতে যায়। তাই আমরা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেই দিন রাতে রওনা দিয়েছিলাম। কিন্তু আমাদের সেই রওনা দেওয়াটাই আমাদের বিপদের কাল হয়ে দাঁড়ালো। ঘড়ির কাঁটা যতই বাড়ছে ততই যেন একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। তখন ভোর প্রায় 5টা বাজে। চারিদিকে আলো নেই, কুয়াশা, বৃষ্টি পড়ছে থেমে থেমে। এরপর ওই ছেলে দুটির বাড়িতে পৌঁছানোর আগে রাস্তার মাঝখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়ল। দেখলাম আমাদের গাড়ির সামনে এক বৃদ্ধ মহিলা। তার গায়ে সাদা শাড়ি, চোখ যেন মনে হচ্ছে জল করছে। তখন সেই বৃদ্ধা আমার গাড়ির কাচের সামনে এসে দাঁড়ালো এবং বলল, আমার ছেলেকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওর জায়গা এখানে না, ওর জায়গা শ্মশানে। যাও যাও, ওকে শ্মশানে নিয়ে যাও। আমি তখন হতবাক ওই বৃদ্ধার কথা শুনে। আর সঙ্গে থাকা সেই ভাইটা চিৎকার করে বলল, আম্মা চুপ করো, ও মরে গেছে, ওকে কবর দিতে যাচ্ছি আমরা, তুমি সরে যাও মাঝখান থেকে, তুমি গাড়ির সামনে এসে কেন দাঁড়াচ্ছ? এই কথাটা শুনে তার মা বলল, যেতে দেবো না তোদের এখান থেকে যেতে দেবো না, শেষ করে দেবো তোদেরকে। তোরা এই গাড়ি নিয়ে যাবি, তোদের সবাইকে মেরে ফেলবো, বাঁচতে দেবো না তোদের 2 ছেলের জন্য আমার সংসার ভেঙেছে। আজ আমি তোদেরকেও শেষ করে ফেলবো। সরে যা আমার রাস্তা থেকে, তোরা সরে যা। আমি তখন বুঝতে পারলাম তাদের সংসারে পারিবারিক অশান্তি ছিল। আমি তখন গাড়ির ভেতর থেকে তাদের মায়ের দিকে তাকালাম। দেখলাম তাদের মা ভয়ঙ্কর এক পিশাচরূপী হয়ে গেছে। মুখটা কি বিচ্ছিরি দেখতে, গা দিয়ে পচা গন্ধ বেরাচ্ছে। তাদের মায়ের গায়েও একটা কাফনের কাপড় মোড়া। কিছুক্ষণ পর তখন তাদের বড় ছেলে বলে উঠল, মা তুমি তো মারা গেছো আজ থেকে 5 বছর হলো, কিন্তু তুমি এই গাড়ির সামনে কি করে এলে? তোমাকে এরকম সাদা কাপড়ে আমি কেন দেখতে পাচ্ছি? আমি জানি না, আমার খুব ভয় লাগছে মা। তখনই আমি বুঝলাম এই বৃদ্ধাই মৃত ছেলেটার মা। কিন্তু আমার প্রশ্ন, উনি যদি মারা গিয়ে থাকে তাহলে উনি কিভাবে এখানে এলো? তাকে তো শ্মশানে দেখা উচিত। আমার মনে তখন নানান প্রশ্ন বাসা বেঁধেছে। কিন্তু আমি তো একজন সামান্য গাড়ির চালক, আমার এসব কথা ভেবে লাভ কি? যা হচ্ছে হয়ে যাক, আমার যা কাজ সেটাই আমার করা দরকার। ঠিক তখনই চারপাশে কুয়াশা আরও বেড়ে গেল। সঙ্গে সঙ্গে দেখলাম মেঘে মেঘে ঘর্ষণ খেয়ে বাজ পড়ল।
হঠাৎ অ্যাম্বুলেন্সের সব আলো নিভে গেল। গাড়িটা যেতে যেতে কিছুটা পথে দেখলাম বন্ধ হয়ে গেল। গাড়িটা স্টার্ট দিচ্ছি, কিন্তু তাও স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই আমাদের পাশের জানলায় ঠকঠক শব্দ। দেখলাম একটা রক্তমাখা হাত ওই অ্যাম্বুলেন্সের গাড়ির কাচের মধ্যে দিয়ে আমাকে ডাকছে। আমি তখন তাকিয়ে দেখলাম ওটা মৃত ছেলেটার হাত, আর সেই একই হাসি। তার চোখ দুটো যেন আগুনের মতন জ্বলছে, লাল হয়ে আছে। সে আমাকে এবার বলছে, আমাকে ফেরত নিয়ে যা, যেখানে আমাকে মারা হয়েছে, না হলে তুইও মরবি। আরিফ ড্রাইভার তখন কোনো রকম গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। তখন সে জোরে জোরে দৌড়াতে লাগলো। চারপাশে তখন কুয়াশা, কাদা, আর কে যেন পেছন থেকে তাকে ডাকছে। মনে হচ্ছে সেই 26 বছরের ছেলেটি আর তার সেই মৃত মা যেন আরিফকে বলছে, থেমে যা, থেমে যা, কোথায় যাবি দৌড়ে। আমি এই কথা শুনে আরও জোরে দৌড় লাগালাম, কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর আমার পা পিছলে গেল এবং আমি মাটিতে পড়ে গেলাম। তখন যেন আমার মনে হলো হঠাৎ আমার জামার হাতটা কেউ একজন টেনে ধরেছে। ঘাড়ে একটা নিঃশ্বাস অনুভব করছি। দেখলাম সেই অ্যাম্বুলেন্সের মৃত ছেলেটি আমার সামনে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে তখন চিৎকার করলাম, বললাম, বাঁচাও, বাঁচাও আমাকে। আমি তখন অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকাল হলো। চোখ খুলে আমি তখন দেখলাম আমি হাসপাতালে। ডাক্তারবাবু তখন আমাকে বলল, তুমি তো ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে, 3 দিন ধরে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের ডাক্তারবাবুরা আমাকে বলল, গ্রামের লোকজন আমাদেরকে জানালো তুমি আর অ্যাম্বুলেন্স আর ওই মৃত লাশ আর বড় ভাই গাড়ি শুদ্ধ বাঁশবাগানের পাশে পড়েছিলে। অ্যাম্বুলেন্সের গাড়ির ভেতর থেকে তো ওই আত্মহত্যাকারী ছেলেটার দাদার গলা কাটা মৃতদেহ পাওয়া গেল। কিন্তু আমাদের কাছে প্রশ্ন, কিন্তু তোমার অ্যাম্বুলেন্সের ওই মৃতদেহ লাশটির বড় ভাইটা কোথায়? তাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। তাদের সবার এই কথা শুনে আমি তখন হতবাক হয়ে গেলাম। আমি ভাবলাম, এটা কিভাবে সম্ভব হলো? আমার মাথা তখন কোনো কাজ করছে না। শুধু আমার মনে পড়ছে সেই রাতের ভয়ঙ্কর কিছু দৃশ্য, যেটা আমি ভুলতে পারছি না। এখনও যেন মনে হচ্ছে সেই ছায়ামূর্তিগুলো আমাকে তাড়া করে চলেছে। এই ঘটনার পর আজও আমার মনে প্রশ্ন রয়ে গেল যে সেই লাশগুলো কোথায় গেল। আজও তাদের খোঁজ মিলল না। এই ঘটনার পর আমার জীবনে এই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার ফলে আমি সেই গাড়ি ড্রাইভিংয়ের কাজটা ছেড়ে দিই। বর্তমানে শোনা যায় সেই অ্যাম্বুলেন্সটা নাকি এখন আর কেউ চালায় না। হাসপাতালের এক কর্নারে সেই অ্যাম্বুলেন্সটা পুরনো অবস্থায় রাখা আছে, জং পড়ে গেছে, দীর্ঘদিন বয়স হয়ে গেছে তার। ওই অ্যাম্বুলেন্সের দিকে কেউ আর তাকায় না। সেই অ্যাম্বুলেন্সটা আজও অভিশপ্ত হয়ে রয়েছে। এই ঘটনার পর এটা শোনা যায় সেই সময়কালে এক বুড়ো মৌলভী শুধু আমাকে বলেছিল, সব আত্মা কবর পায় না রে, কেউ কেউ ফেরে প্রতিশোধ নিতে, আর তাদের রাস্তায় যারা পড়ে যায় তারা কখনো আগের মতন ফিরতে পারে না রে। তাদের মা তার কাছেই টেনে নিয়েছে তাদের দুজনকে। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি এই অবধি শেষ হয়ে যায়। যেভাবে লেখা ছিল আমি সেভাবেই গুছিয়ে আপনাদেরকে বলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।